পারিশ্রমিক কম পাওয়ায় অখুশি, তবুও মাঠের ক্রিকেটে দুর্বার ছুটতে মরিয়া ক্রিকেটাররা। সোমবার থেকে শুরু হচ্ছে 12 ক্লাবের ঢাকা প্রিমিয়ার লিগ। এবারে কি আবাহনীকে টেক্কা দিয়ে শিরোপা জিতবে হেভিওয়েট মোহামেডান? প্রথম দিনে 3 ম্যাচ। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী, বিকেএসপিতে আলাদা ম্যাচে মোহামেডান ও প্রাইম ব্যাংক খেলবে। সাইফুল রূপকের রিপোর্ট। চোখ ধাঁধানো শটে 4, অসাধারণ স্লগ সুইপে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা, ঠিক পরের বলেই কিপারের কাছে ক্যাচ দিয়ে ফেরা। আবাহনী শান্ত নেট প্র্যাকটিসেই কি দারুণভাবে ফুটে উঠল লাল সবুজ জার্সিতে টাইগারদের ব্যাটিংয়ের বেহাল দশা। এভাবেই তো ওরা দু একটা ভালো শট খেলে স্বপ্ন দেখিয়ে আশাহত করছেন বছরের পর বছর ধরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি, লিডার শান্ত, ব্যাটার শান্ত, সমালোচিত। দুঃখস্মৃতি পেছনে রেখে নতুন মিশনে ক্রিকেটাররা। সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আবাহনী জার্সিতে রানের বন্যা বইয়ে দিতে স্কিল ঝালে ব্যস্ত নাজমুল শান্ত। দিন কয়েক আগেও নির্বাচকের দায়িত্বে থাকা হান্নান সরকার আকাশী নীলদের হেড কোচের ভূমিকায়। উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর খেলা মিরপুরের শেরি বাংলায়। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল অগ্রণী ব্যাংক। নাহিদ রানার গতি সামলাতে পারবে তো ওরা? প্রশ্ন হলো, রোজার মধ্যে প্রচণ্ড গরমে নাহিদ রানাকে কি বুঝে শুনে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলাবেন হান্নান, শান্ত, মোসাদ্দেকরা? বিপিএলে টানা খেলায় নাহিদের উপর চাপ বেড়েছে, গতি কমেছে, এমন কথা জাতীয় দলের হেড কোচও বলেছিলেন। ক্লাব ক্রিকেট, তারপরও কি সোনার ডিম পাড়াই হাঁসের জন্য আবাহনীকে কোনো গাইডলাইন দেবে বিসিবি? মিরপুরে আবাহনীর লড়াই। এবারে ডিপিএলে কাগজে কলমের সবচেয়ে শক্তিশালী দল মোহামেডান দাপট দেখাতে নামবে বিকেএসপিতে। 3 পাণ্ডব তামিম, মুশফিক, রিয়াদ, সাথে তাওহিদ হৃদয়, মিরাজ, তাইজুল, নাসুম, তাসকিন, এবাদত, সাইফুদ্দিন। এমন দলের বিপক্ষে চাপেই থাকার কথা প্রিমিয়ারে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। মজার ব্যাপার, গুলশানের এই ক্লাবের মালিকানায় তামিম ইকবাল। কাপ্তানের দায়িত্বে যুব এশিয়া কাপ জয়ী আজিজুল হাকিম তামিম। বিকেএসপির আরেক গ্রাউন্ডে শক্ত দল প্রাইম ব্যাংক লড়বে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। সবার নজর রবে নাইম শেখের দিকে। ঘরোয়া ক্রিকেটের সবশেষ 2 আসর, এনসিএল, টি20 ও বিপিএল এর হাইয়েস্ট রান গেটার। নিশ্চয়ই ঢাকা প্রিমিয়ার লিগেও উইলোর ঝলক দেখাতে চাইবেন প্রাইমের এই বাহাতি ওপেনার। সাইফুল রূপক, 71। প্রায় প্রতি বছরই আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পর কারণ খুঁজতে নামে বিসিবি। নতুন বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি সোমবারের বোর্ড সভার বড় এজেন্ডা। দুবাইতে ভারতের কাছে পাত্তা পায়নি, রাওয়ালপিন্ডিতে অনায়াসে জিতেছে নিউজিল্যান্ড। কোনো ম্যাচ না জিতে হতাশ হয়ে ইতোমধ্যে দেশে ফিরেছে টাইগাররা। ব্যাটে বলে কেন এত ব্যর্থতা, সেই নিয়ে বেশি আলোচনা হবে 3রা মার্চ দুপুরে ক্রিকেট বোর্ডের সভায়। এছাড়া হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের চুক্তি নবায়ন করা হবে কিনা সেই ইস্যুতেও সবার মতামত জানবেন ফারুক আহমেদ। 2 সিনিয়র, মুশফিক, রিয়াদের ভবিষ্যৎ নিয়েও কথা হতে পারে এই মিটিংয়ে। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ও নাজমুল শান্তর অধিনায়কত্ব ইস্যুটাও উঠতে পারে আলোচনায়। বল শুধু আকাশে ওড়ে আর আকাশ থেকে কিউইদের হাতে ধরা পড়ে, তবে ব্যাপারটা এতটা সহজ ছিল না। বাজ পাখির মতো ক্যাচ লুফে ভারতকে রীতিমতো স্তব্ধ করে দিলেন গ্লেন ফেলপস আর উইলিয়ামসনরা। সাথে প্রমাণ করেছেন এবারের আসরে ফিটনেসের দিক থেকে নিউজিল্যান্ড সবার ধরা ছোঁয়ার বাইরে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। উইকেট উইকেট আর উইকেট, 7 ওভারের মধ্যেই ভারতের টপ অর্ডার চেকমেট। গিল, রোহিত, কোহলি, ওদের সামনে আতঙ্ক হয়েছিলেন কাইল জেমিসন আর ম্যাট হেনরি। সাথে গ্লেন ফিলিপস আর উইলিয়ামসনদের উড়ে উড়ে ক্যাচ ম্যাচের মোমেন্টাম যেমন ঘুরিয়েছে, তেমন দর্শকদের চোখও কপালে তুলেছে। তবে ভারত দলটাই যে অন্য ধাতুতে গড়া, বিপদ এলেও তা কিভাবে সামাল দিতে হয় তা 4th উইকেট পার্টনারশিপে দারুণভাবে দেখিয়েছেন শ্রেয়াস আইয়ার আর আকসার প্যাটেল। 136 বলে 98 রানের জুটিতে ভারতকে ম্যাচে ফেরালেন। যে পজিশনে দাঁড়িয়ে বাংলাদেশের মিরাজ, মুশফিকরা বারবার ব্যর্থ হন, সেই পজিশনে কিভাবে চাপ সামাল দিতে হয় তা দেখিয়ে দেন শ্রেয়াস আর আকসার। আকসার প্যাটেল এদিন 42 রানে আউট হলেও শ্রেয়াস ঠিকই 50 তুলে কিউইদের জবাব দিয়ে গেছেন। সেঞ্চুরিটাও হতো যদি না ওরর্কের বলে মিড উইকেটে ক্যাচ না তুলতেন। তারপরেও শ্রেয়াসের 98 বলে 79 রানের ইনিংস ভারতকে 200 ক্রস করার মঞ্চ তৈরি করে দেয়। যে মঞ্চে দাঁড়িয়ে স্বভাব সুলভ ভঙ্গিমায় এক্সাইটমেন্ট ছড়িয়েছেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া এলেন, মারলেন আর শেষ ওভার পর্যন্ত ব্যাট করে ভারতকে সেফ সাইডে রেখে ফিরেও গেলেন। মাঝে নামের পাশে যোগ করে নিলেন 4 বাউন্ডারি আর 2 ছক্কায় 45 বলে 45 রান। ভারতও শেষ বল পর্যন্ত লড়াই করে বোর্ডে তোলে 9 উইকেটে 249।
ভারতের এই লড়াইয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন ম্যাট হেনরি। কিউই পেসার 9 বছর পর আদায় করে নেন ফাইফার। 11 বছরের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো 5 উইকেট। আশ্চর্যজনকভাবে ম্যাট হেনরির আগের 2 ফাইফারও ছিল 2 এশিয়ান দেশের বিপক্ষে, শ্রীলঙ্কা আর পাকিস্তান। তবে বোলিংয়ের পাশাপাশি এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে কিউইদের অসাধারণ ফিল্ডিং। ক্ষিপ্রতা, প্রচেষ্টা আর সফলতায় ওরা দেখিয়ে দিয়েছে নিজেদের ফিটনেস লেভেল। আর আফসোস বাড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের হতাশ ভক্তদের। পার্থ বণিক, ৭১। একদিকে শক্তিশালী প্রতিপক্ষ ভারত, তার সঙ্গে শিলংয়ের কন্ডিশন, দুইয়ের যোগফলে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তাই আগে থেকে সেই বাঁধা উতরাতে বিশেষ পরিকল্পনা লাল সবুজদের। সৌদি আরবের তাইফে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় হাভিয়ার কাবরেরার শিষ্যরা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে মেঘালয় রাজ্যের শিলংয়ে। কিন্তু জামাল, তপু, মোরসালিনরা ক্যাম্প করবে সৌদি আরবে। পেছনের রহস্যটা কি? সন্ধ্যা যত ঘনিয়ে আসে শিলংয়ে ততই কমতে থাকে তাপমাত্রা, সঙ্গে বাড়ে বাতাসের চাপ। এর উপর আবার পাহাড়ি এলাকা, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে। এমন পরিবেশে খুব একটা খেলার অভ্যাস নাই বাংলাদেশের। এর সঙ্গে প্রতিপক্ষ শক্তিশালী ভারত, দুয়ে মিলে বেশ কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলা। তাই সেই বাধা উতরে যাওয়ার পরিকল্পনার বড় অধ্যায় সৌদিতে ক্যাম্প করা। সৌদি আরবের তায়েফ শহর ও ভারতের শিলং, দুই জায়গায় কন্ডিশন অনেকটা কাছাকাছি। দুটি পাহাড়ি অঞ্চল এবং তাপমাত্রায় শীতের আধিক্য থাকে বেশি। তাই শিলংয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সৌদিকে বেছে নেয়া। সেখানে 2টি কিংবা 3টি প্রস্তুতি ম্যাচ খেলে আগে থেকে খাপ খাইয়ে নেয়া। তবে কেবল পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া নয়, আরেকটি গুরুত্বপূর্ণ কারণে দেশের বাইরে ক্যাম্প করার পরিকল্পনা। ওয়েদারও আই থিঙ্ক সিমিলার। আর বেসিকলি সৌদিতে ক্যাম্প করার আমার মনে হয় ওইখানে সবাই ফোকাস থাকে, একটু ফ্যামিলি এখানে থাকলেও ফ্যামিলির একটা ব্যাপার স্যাপার আছে, কথা বলবে সবাই। সো সেখান থেকে একটু আলাদা অবস্থায় থেকে প্র্যাকটিস করা, টিমের সবার সাথে ভালো সম্পৃক্ততা তৈরি করা, এটা আমার মনে হয় যে টিমের জন্য ভালো। আগামী 5 মার্চ সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে প্রায় 2 সপ্তাহের ক্যাম্প শেষে 18 মার্চ ঢাকায় আসবে জামালরা। একদিনের বিরতি দিয়ে 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে পাড়ি জমাবে। 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা। প্রথমে ঢাকা, এরপর সৌদি, তারপর আবার ঢাকা। বারবার এমন ক্যাম্প কি কোনো অসুবিধা বয়ে আনবে? কোচ হাভিয়ার কাবরেরা একে সুবিধা হিসেবেই মনে করছেন। টিম ইন্ডিয়ার আগে প্রস্তুতি নেয়ার সুযোগ বাংলার সামনে। We don't want to take it that much as an introductory week. We already want to advance in the plan so that we can reach Saudi with. এখন দেখার পালা সৌদিতে ক্যাম্প কতটুকু ফলপ্রসূ হয়। মাহমুদুল হাসান সজীব, ৭১। দেশের মেইনস্ট্রিম ফুটবলের সাথে যুক্ত নয়, তবে 10 বছরের বেশি সময় ধরে নিভৃতে ফুটবলার তৈরির কাজ করছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দেওয়ান বাড়ি। সাদেক আফজালের প্রতিষ্ঠিত আফজালিয়া স্টেট স্পোর্টস কমপ্লেক্সের দল সাফল্য পেয়েছে তৃণমূলের বিভিন্ন টুর্নামেন্টে। এবারে তারা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের নিবন্ধিত স্বীকৃত একাডেমি। শুরু হচ্ছে উন্নত ট্রেনিং ফ্যাসিলিটি। মৌলভীবাজার থেকে ফিরে খালিদ জামিলের রিপোর্ট। শিক্ষার হার বাড়ছে, প্রতি বছর প্রাইমারিতে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু, কিন্তু তারা শেষ পর্যন্ত কতটা কন্টিনিউ করতে পারছে, শেষ পর্যন্ত শেষ পর্যায়ে তারা পৌঁছতে পারছে কিনা, সেই সব খবর আসলে কজনই বা রাখে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। আজ আমরা এসেছি মৌলভীবাজারে। সেখানে আমরা একটা ফুটবল একাডেমির খোঁজ পেয়েছি, যেখানে শর্ত জুড়ে দেয়া হয়েছে খেলতে হলে পড়তে হবে। আর সেজন্য যাবতীয় খরচ, বৃত্তি সবকিছুই এই একাডেমি বহন করছে। তার গল্পই আজকের খেলাযোগে শোনাবো আপনাদের। ঢাকা থেকে আমাদের গন্তব্যে যাওয়ার শর্টকাট তেমন নেই। রাজধানীর 0 পয়েন্ট থেকে উত্তর পূর্বের জেলা মৌলভীবাজারের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। চা বাগানের বুক চিরে ছুটে সেখানে পৌঁছানো, তারপর সদর থেকে আরও ভেতরে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নে মিলবে প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্য দেওয়ানবাড়ির দেখা, যার অন্যতম কর্ণধার সাদেক আফজালের উদ্যোগে 10 বছরের বেশি সময় ধরে গড়ে উঠেছে ফুটবলের এক আতুর ঘর। এখানে বাচ্চাদের দেখতাম, তাদের কোনো স্ট্রাকচার, কোনো ছিল না, ডেস্টিনেশন ছিল না।
এবং এখানে তো পলিটিক্স আছে, আপনি ধরেন রিলিজিয়াস ট্যাবু আছে, তো ভাবলাম যে এখানে যদি একটা একাডেমি করা যায় যে অ্যাটলিস্ট তাদেরকে বাজে কাজ থেকে দূরে রাখা যাবে আর কি। প্রতি বছর ওদেরকে আমরা ড্রেস দিই, অ্যাডমিশন ফিস, স্কুলের অ্যাডমিশন ফিস এবং ড্রেস আমরা প্রোভাইড করি। আফজালিয়া এস্টেট স্পোর্টস কমপ্লেক্সের নিজস্ব মাঠ, তার পাশেই একাডেমি অফিস। পরিসর খুব বড় নয়, তবে এর মূল স্টেক হোল্ডার শিশু ফুটবলারদের স্বপ্নগুলো আকারে বিশাল করে তুলেছে এই প্রতিষ্ঠান। এখানে খেলার হাতে খড়ি, কেউ কেউ তো 10 বছর কাটিয়ে এখন রীতিমতো সিনিয়র ফুটবলার। মেয়র কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ তখন ছিল, এখন তো আর নাই। আমরা ফুটবলার, আমাদের অনেক গর্ব, আমাদের প্রত্যেক ভাইয়ের গর্ব, আমরা ফুটবলার। সব প্লেয়ারের আশা থাকে ন্যাশনাল টিমে খেলার, তা আমারও লক্ষ্য আমি ন্যাশনাল টিমে খেলবো। তৃণমূলের ফুটবলে ডিভিশনাল স্কুল টুর্নামেন্টে 4 বার রানার্স আপ হয়েছে এই একাডেমি টিম। সেই সাথে অসংখ্য লোকাল টুর্নামেন্টের শিরোপা তাদের পকেটে। কেবল নিবন্ধন নেই বলে সেন্ট্রাল কোচদের নজরে পড়া বেশ মুশকিলই। সব কিছুই ওদের আছে, কিন্তু নিবন্ধন করা নাই ওদের একাডেমিটা। আমরা চেষ্টা করব সিলেট ডিএফএ ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমরা ওদের নিবন্ধনের যে কাজটা চলমান ছিল, এই কাজটা যেন যত তাড়াতাড়ি হয়। বাইরে থেকে ফুটবলার নিয়ে আসা, তাদেরকে ট্রেনিং দেওয়া বা তাদের সুযোগ দেওয়া, সাধারণত একাডেমিগুলো যেভাবে ওয়ার্ক করে সেরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? হ্যাঁ, শিওর। আমরা খুব ভালো প্রশ্ন। আমরা এটাই আজকের কথা বলছি আমরা, যে আমরা আবাসন ব্যবস্থা করব, যাতে আবাসনের মাধ্যমে যে বাইরের যে ছেলেরা আসবে তারা থেকে এখানে একটা বিশেষ পিরিয়ড অফ টাইম তারা এখানে কোচিং শিখতে পারে, কোচিং নিতে পারে। প্রত্যন্ত বাংলার নির্জনতা এবারে ভাঙাবে ফুটবল উৎসব। কথা দিয়েছে সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন। এই মাঠে লিগের ম্যাচ হচ্ছে শিগগিরই। জমজমাট হয়ে উঠবে মনসুরনগর। এই পুরো প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা ক্রীড়াঙ্গন সংস্কার সংক্রান্ত সার্চ কমিটি মেম্বার ইমরোজ আহমেদ। তাদের হয়তোবা ব্যক্তিগতভাবে অনেক স্ট্রাকচার, নিজস্ব কিছু স্ট্রাকচারও গড়ে তোলা আছে। সেন্ট্রালি একটা ছাতার নিচে নিয়ে আসা, সেটা আসলে কতটা চ্যালেঞ্জিং সংগঠকদের জায়গা থেকে? আসলে খালিদ, এটা চ্যালেঞ্জিং অবশ্যই। আমাদের মতন দেশে এই জিনিসগুলোকে একত্রে করা অবশ্যই চ্যালেঞ্জিং। বাট আমরা যেটা দেখছি যে ফুটবল ফেডারেশনের একটা আন্তরিকতা আছেন, ওনারা যে ডেভেলপমেন্ট কমিটি এখন করেছেন, এই কাজটা কিন্তু তাদেরই আওতাভুক্ত হবেন। আমার যতটুকু জানা আছে এখানে নাসের জায়েদি ভাই বোধহয় উনি এটা ডেভেলপমেন্টের কাজ উনি করছেন। নীরবে নিভৃতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক উদ্যোগ রয়েছে যারা কিনা ফুটবলার তৈরিতে কাজ করছেন। তাদের তৈরি করা ফুটবলার মূল লেভেলে গিয়ে খেলছে নানা দলের হয়ে, নানা ক্লাবের হয়ে, কিন্তু তাদেরকে সাংগঠনিকভাবে মেইন স্ট্রিমে নিয়ে আসাটাই এখানে বড় চ্যালেঞ্জ। সেই কাজটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন ডিএফএগুলো কতটা ভালোভাবে করতে পারে, সেটাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। খালিদ জামিল, ৭১, মৌলভীবাজার, সিলেট। কেটে গেছে সব শঙ্কা। ঐতিহ্যবাহী মোহামেডানের নির্বাচনে নেই কোনো বাধা। 4 বছরেরও বেশি সময় পর চলতি বছর মে মাসে বাঁচে সাদা কালোদের নির্বাচনের ডামাডল। আর এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্রীড়াঙ্গনে ফিরছেন মোহামেডানের সাবেক ডিরেক্টর ইনচার্জ ও সাবেক বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। দুদকের করা মানি লন্ডারিং মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মেদিনা এমের রিপোর্ট। প্রিমিয়ার লিগে টেবিলের টপে থাকায় প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর মোহামেডান। ব্রেক সাইলেন্স। এবার 4 বছরের বিরতি কাটিয়ে আবার ঐতিহ্যবাহী ক্লাবটিতে আসছে নির্বাচন। শনিবার ক্লাবের পরিচালনা পর্ষদের সভায় এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত। ডেডলাইন 3 অথবা 10 মে 2025। সরগরম ক্যান্ডিডেটরা। সাদা কালো শিবিরের দায়িত্ব নিতে ফিরছেন মোহামেডানের সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। দুদকের করা মানি লন্ডারিং মামলার অভিযোগ প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। কেটে গেছে তার বিদেশ যাত্রা ও সম্পদ বিক্রির নিষেধাজ্ঞা। তাই মোহামেডানে নির্বাচন করতে আর কোনো নেই বাধা। 2019 সালে করা দুদকের মামলায় মানি লন্ডারিং এর কোনো প্রমাণ পাননি আদালত। প্রমাণ পাননি মোহামেডান ক্লাবের হলরুম ভাড়া দেবার টাকা নেবার নজির। তাই তার জামিনদারদেরকে জামিন নামার দায় থেকে অব্যাহতি দেয়া হলো। এ বিষয়ে লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর যে অভিযোগ করা হয়েছিল তার প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে পারেননি রাষ্ট্রপক্ষ। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে লোকমান হোসেন ভূঁইয়া কোনো মানি লন্ডারিং করেননি। ক্লাবের হলরুম ভাড়া দেওয়ার অর্থ ক্লাবের হিসেবেই জমা হয়েছে এবং তার অডিটও জমা দেওয়া হয়েছে আদালতে। তাই আদালত লোকমান হোসেন ভূঁইয়ার বিপক্ষে আনীত অভিযোগ খারিজ করে দিয়ে তাকে বেকসুর খালাস প্রদান করেছেন।
তার হাত ধরে মোহামেডানের অনেক ট্রফি জয়ের ইতিহাস আছে। আওয়ামী শাসনামলে ক্লাবের দুঃসময়ে ধরেছিলেন হাল। ক্রিকেট বোর্ডের সাবেক এই পরিচালক আগামী নির্বাচনে আবারও ফিরতে পারেন বিসিবিতে। জীবনের হারিয়ে যাওয়া অতীতকে ভুলে যাওয়া লোকমান সাজাতে চান বর্ণোজ্জ্বল আগামীকে। মেহেদি নাইম, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।